পেপাল বাংলাদেশে এই নামটা নিয়ে কিন্তু আবার নতুন করে বেশ আলোচনা হচ্ছে। মানে সরকারের একটা ঘোষণার পর থেকে ফ্রিল্যান্সার বলুন বা সাধারণ মানুষ সবার মধ্যেই একটা আগ্রহ একটা কৌতূহল তৈরি হয়েছে। তো চলুন এই বিষয়টা একটু ভেতর থেকে দেখার চেষ্টা করি। তো প্রশ্নটা হচ্ছে পেপ্যাল কি আসলেই বাংলাদেশে আসছে? মানে এত বছরের যে অপেক্ষা সেটার কি অবসান হতে যাচ্ছে? আর যদি আসেও তাহলে এর ভালো দিকগুলো কি, আবার ঝুঁকির ব্যাপারগুলোই বাকি কি? এই যে এত আলোচনা, এর শুরুটা কিন্তু ২২শে এপ্রিলের একটা ঘোষণা থেকে। সেদিন সংসদে একজন সদস্য একটা প্রশ্ন করেছিলেন, আর তার জবাবেই প্রধানমন্ত্রী এই পেপাল চালুর উদ্যোগের কথাটা জানান। আর ঠিক তখন থেকেই নতুন করে একটা আশা তৈরি হয়েছে সবার মনে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নেই। প্রথমে দেখব এই নতুন আলোচনার পেছনের কারণটা কি। এরপর পেপ্যাল আর বিকাশের মধ্যে আসল পার্থক্যটা কোথায় সেটা বুঝব। তারপর জানব কারা সবচেয়ে বেশি লাভবান হতে পারে, কি ঝুঁকি আছে, আর সবশেষে সামনের পথটাই বাকি। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই যে আমরা পেপাল করছি, জিনিসটা আসলে কি? আর আমাদের খুব পরিচিত যে বিকাশ বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, সেগুলোর সাথে এর পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, পেপাল হচ্ছে আমেরিকার একটা অনেক বড় ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানি। খুব সহজ করে বললে এটা একটা অনলাইন পেমেন্ট সিস্টেম। এটাকে একটা ভার্চুয়াল ওয়ালেট বা ডিজিটাল মানি ব্যাগের মতো ভাবতে পারেন। এর সবচেয়ে বড় কাজ হলো এক দেশ থেকে আরেক দেশে, বিশ্বজুড়ে খুব নিরাপদে টাকা লেনদেন করা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বিকাশের সাথে এর পার্থক্যটা কি? দেখুন, বিকাশ কিন্তু মূলত আমাদের দেশের ভেতরের লেনদেনের জন্য একটা দারুণ সার্ভিস, কিন্তু পেপ্যালের মূল ফোকাসটাই হচ্ছে আন্তর্জাতিক লেনদেন। মানে দেশের সীমানা পেরিয়ে অন্য কোনো দেশ থেকে টাকা আনা বা সেখানে টাকা পাঠানোর যে ব্যাপারটা, সেটাই পেপ্যালের প্রধান কাজ। আর এই বিষয়টা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি.এম. মইনুল হোসেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তার মতে যে কোনো ডিজিটাল সিস্টেম কিন্তু টিকে থাকে ভরসায় বা আস্থার উপর। আর পেইপাল ঠিক এই কাজটাই করতে পেরেছে, বিশ্বজুড়ে একটা আস্থার জায়গা তৈরি করেছে। আর সে কারণেই কিন্তু আন্তর্জাতিক লেনদেনের জন্য মানুষ পেইপালের উপর এত নির্ভর করে। তার মানে বাস্তবে এটা কিভাবে কাজ করে? ধরুন আপনার একটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি শুধু একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেই টাকা পাঠাতে পারবেন বা টাকা রিসিভ করতে পারবেন। যে কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। আর সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হলো প্রত্যেকবার পেমেন্টের সময় আপনার ব্যাংক বা কার্ডের সেন্সিটিভ তথ্যগুলো দেওয়ার কোনো দরকারই পড়বে না। আচ্ছা, তাহলে বোঝা গেল পেপ্যাল কি। এখন যে প্রশ্নটা আসে তা হলো, এটা যদি বাংলাদেশে চালু হয় তাহলে ঠিক কোন কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি লাভবান হবেন? বিশেষজ্ঞরা যেটা বলছেন, এর সবচেয়ে বড় সুবিধাটা পাবেন আমাদের ফ্রিল্যান্সাররা আর ক্ষুদ্র ব্যবসায়ীরা। মানে যারা অনলাইনে কাজ করে বিদেশ থেকে পেমেন্ট আনেন। শুধু তাই না, প্রবাসীরাও কিন্তু খুব সহজে আর দ্রুত দেশে টাকা পাঠাতে পারবেন। এমনকি স্টুডেন্টদের কথাও ভাবুন। তাদের জন্য বিদেশি ভার্সিটি ফি দেওয়া বা কোনো অনলাইন কোর্স কেনা সবকিছুই অনেক সহজ হয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার আছে। বিডিজবসের সিইও ফাহিম মাসরুর একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। উনি বলছেন, বিদেশি ক্লায়েন্টরা কেন পেপাল ব্যবহার করতে চায়? কারণ এটা খুব সিকিউর। এখানে এক ধরনের ইন্স্যুরেন্স থাকে। মানে কোনো কারণে যদি লেনদেনের সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু তার টাকাটা ফেরত পেয়ে যায়। এই যে একটা ভরসার জায়গা, এটার কারণেই বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যেতে পারে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। সোনিয়া আলম নামে একজন শিক্ষার্থী, উনি বাংলাদেশেই থাকেন। তো তিনি একটা বিদেশি অনলাইন কোর্সের জন্য পেমেন্ট করেছেন। কিভাবে পারলেন? কারণ তার একটা পেপ্যাল অ্যাকাউন্ট ছিল, যেটা আবার যুক্তরাজ্যের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। আর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন তিনি সরাসরি কার্ড ব্যবহার না করে পেপাল ব্যবহার করলেন, তার উত্তরটা ছিল খুব সিম্পল। ১. নিরাপত্তার জন্য, আর ২. এটা ব্যবহার করা খুবই সহজ। মানে বারবার কার্ডের ডিটেলস দেওয়ার যে একটা ঝামেলা, সেটা থেকে মুক্তি। এতক্ষণ তো আমরা সুবিধার কথা শুনলাম, কিন্তু যেকোনো প্রযুক্তিরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? পেপ্যালের ক্ষেত্রেও কিছু ঝুঁকি আর বড় ধরনের চ্যালেঞ্জ আছে। একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য চলুন এবার সেই দিকগুলো নিয়েও একটু কথা বলা যাক। প্রথমেই আসি সাধারণ ব্যবহারকারীদের ঝুঁকির কথায়। যেমন ধরুন ফিশিং ইমেল, মানে ভুয়া ইমেল পাঠিয়ে আপনার অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা, বা বিভিন্ন ধরনের স্ক্যাম। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ঝুঁকিগুলো কিন্তু নতুন কিছু না। ডিজিটাল লেনদেনে এগুলো থাকেই। একটু সচেতন থাকলেই এগুলো এড়ানো সম্ভব। কিন্তু আসল চ্যালেঞ্জটা ব্যবহারকারী পর্যায়ে না, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সরকারি বা নিয়ন্ত্রক পর্যায়ে। মানে মূল প্রশ্নটা হলো, সরকার কিভাবে এত বিশাল পরিমাণ আন্তর্জাতিক লেনদেন মনিটর করবে?
কিভাবে নিশ্চিত করবে যে এর মাধ্যমে কোনো অবৈধ কাজ যেমন অর্থ পাচার হচ্ছে না? আর এই আশঙ্কাটাই প্রকাশ করেছেন ইস্টার্ন ব্যাংকের রাশেদুল ইসলাম। তার কথাটা খুব স্পষ্ট, যদি এটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মানি লন্ডারিং বা অন্যান্য অপরাধমূলক কাজ বেড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। এক কথায়, কেন্দ্রীয় ব্যাংকের একটা শক্তিশালী নজরদারি ছাড়া এটা অসম্ভব। তাহলে সমাধানটা কি? একদিকে এত সম্ভাবনা, অন্যদিকে এত বড় ঝুঁকি। এই দুয়ের মধ্যে ব্যালেন্স করে পেপ্যালকে যদি সফলভাবে বাংলাদেশে আনতেই হয়, তাহলে ঠিক কি করতে হবে? চলুন সামনের পথটা একবার দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা মূলত কয়েকটা অপরিহার্য ধাপের কথা বলছেন। স্টেপ 1, একটা খুব পরিষ্কার নিয়ন্ত্রক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। স্টেপ 2, লেনদেনগুলো কিভাবে প্রসেস হবে, ব্যাংক করবে নাকি অন্য কোনো থার্ড পার্টি করবে, সেটা ঠিক করতে হবে। স্টেপ 3, সেন্ট্রাল ব্যাংক কিভাবে পুরো বিষয়টা মনিটর করবে সেই ব্যবস্থা চালু করতে হবে। আর ফাইনালি, কেউ যদি কোনো প্রতারণার শিকার হয়, তার জন্য যেন 24 ঘন্টা সাপোর্টের একটা শক্তিশালী ব্যবস্থা থাকে। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু সেখানেই ফিরে আসে। একদিকে আমাদের ডিজিটাল অর্থনীতির জন্য বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দেওয়ার হাতছানি, আবার অন্যদিকে নিয়ন্ত্রণের মতো বিরাট চ্যালেঞ্জ। এই দুয়ের মাঝে ভারসাম্য রেখে পেপ্যাল কি আসলেই বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হতে পারবে? এর উত্তরটা হয়তো আমাদের সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।